জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বিকেলে বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তা, রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি। ১৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়। লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিচার্জ, নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এই বৈঠক শুরু হবে বিকেল ৪টায়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া এক বার্তায় বলা হয়েছে, এই বৈঠকের অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর আগে গত ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা। এরই মধ্যে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং নারী সংগঠন এবং শিক্ষক সংগঠন এবং বিভিন্ন স্টেক হোল্ডার এবং ছাত্রদের সঙ্গে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় বিএনপির অংশগ্রহণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের শীর্ষ পর্যায়ে নিয়ে এই আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি সর্বদলীয় সভায় যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, তবে কিভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। বিকেল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জুলাই অভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে। সব রাজনৈতিক দলকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে, তবে দুদিন আগে এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত জানাতে সময় চেয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অস্থিরতা ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাড্ডা এলাকায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ নিয়ে ভারত ধারাবাহিকভাবে অপতথ্য প্রচার করছে অভিযোগ করে রিজভী বলেন, অপতথ্য প্রচার করে লাভ না হওয়ায় ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, পাচার করা টাকা দিয়ে শেখ হাসিনা পরিবারের সদস্যদের পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে, অন্তর্বর্তী সরকারকে তা খুলে দিতে আহ্বান জানান রিজভী। সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর ১:২০টায় কারাগার থেকে বের হন তিনি। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সকল মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে ২টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এদিকে বাবরকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেছেন নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপন দেওয়ান। সরাসরি কথা বলছি তার সাথে। দীপন, লুৎফুজ্জামান বাবরের মুক্তিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে নেতাকর্মীদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন? এখন হচ্ছে সেই সময়টি, আমরা যেই সময়টিতে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি, ঠিক এই মুহূর্তে আমার পেছনে লুৎফুজ্জামান বাবর তিনি কারাগার থেকে বের হচ্ছেন এবং আপনারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেটি হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ কারিগরি বিবেচনায় রেখে, বিষয়টি বিবেচনায় রেখে আমরা বেশ খানিকটা দূরে অবস্থান করছি। এই মুহূর্তে তিনি ছাদ খোলা একটি জিপে সেটি থেকে উনি ভিতর থেকে দাঁড়িয়ে উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন এবং তিনি বের হচ্ছেন এবং তার নেতাকর্মীরা সবাই তার কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং সবাই চেষ্টা করছেন তার কাছে গিয়ে যেন একটু তাকে দেখাতে, দেখতে সামনাসামনি। তিনিও সেখান থেকে আসলে
যতটুকু পারছেন নেতাকর্মীদের হাত তুলে তাদেরকে আসলে গ্রহণ করে নিচ্ছেন তাদের অভিবাদনটুকু। এবং এই মুহূর্তে নেতাকর্মীরা সবাই কারাগারের ফটক একরকম বলা যায় যে ধাক্কা ধাক্কি করে সবাই ভিতরে ঢুকে গেছেন এবং সবাই চেষ্টা করছেন বাবর সাহেবের কাছে যাওয়ার জন্য। 17 বছর পরে কারাগারের থেকে এরই মধ্যে নেত্রকোনা 4 আসনের যত নেতাকর্মী আছে কাছাকাছি দীপন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ আহমেদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 41 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। নিহতের পরিবারের সদস্যরা আজ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিক, র্যাবের সাবেক কর্মকর্তা বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র্যাব 11 এর সাবেক সিইও তারেক সাইদ মোহাম্মদ। অভিযোগে বলা হয়েছে 2013 সালের 13 ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে র্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে করে ফয়েজ আহমেদের বাসায় যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় তার বাসায় লোহার গেট ভেঙে ফেলে এবং ডাক্তার ফয়েজ আহমেদকে ভবনের ছাদে নিয়ে গুলি করে নিচে ফেলে দেয়। পরিবার বলছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। সুষ্ঠু বিচার পেতে তারা ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জনতার পদযাত্রা পণ্ড করে দিয়েছে পুলিশ। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করে ছাত্র জনতা। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ছাত্র জনতার ধস্তাধস্তি হয়। ছাত্র জনতার পুলিশের ব্যারিকেড ভাঙতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ছাত্র জনতার ওপর জলকামান নিক্ষেপ করা হয়, আহত হয় বেশ কয়েকজন। বুধবার মতিঝিলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। জানানো হয় এমন সহিংসতার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। হামলায় জড়িত 2 জনকে এরই মধ্যে আটকের কথাও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়াও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যান্যদের চিহ্নিত করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই নেক্কারজনক ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয় সম্প্রীতি, শান্তি, আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো মব ভায়োলেন্সের স্থান নেই। বিএনপির জুলাই আগস্টের নির্বাচনের দাবির স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানে খুব বেশি ফারাক দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান বলেছেন, নির্বাচনের সময় নিয়ে সরকারের সাথে অংশীজনের যে মতবিরোধ তৈরি হয়েছে দ্রুত তা অবসান হওয়া উচিত। আর নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবেই দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবছরের জুলাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনে দেরি করা ঠিক হবে না বলেও মন্তব্য তার। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে অচিরেই অবসান হবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি। সরকার অংশীজনদের সাথে সংস্কার এবং নির্বাচন নিয়ে আলোচনায় বসুক এবং সেই আলোচনা থেকে দ্রুত একটা রোড ম্যাপ বের করে নিয়ে আসুক। নির্বাচনের সময়সীমা, কি কি সংস্কার নির্বাচনে আগে করা যাচ্ছে, কি কি সরকার নির্বাচনের মধ্য দিয়েই চূড়ান্ত হবে, এই বিষয়গুলো সুনির্দিষ্ট করা দরকার। এবং এই বিষয়গুলো সুনির্দিষ্ট করতে পারলেই
বিভিন্ন দলের যে বিভিন্ন রকম মত আছে, চিন্তা আছে, সেটা খুবই স্বাভাবিক এবং অ্যাসেসমেন্টেরও পার্থক্য আছে, কিন্তু সেটা একটা ন্যূনতম কনসেনসাসে পৌঁছাবে, কারণ আমরা সকলের মতামতের ভিত্তিতেই একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এখন নির্বাচনের আগে কি কি সংস্কার করা হবে সেই জায়গাগুলো যদি আমরা সুনির্দিষ্ট করতে পারি, তাহলে সময়সীমা বিষয়টাও তদনুযায়ী ঠিক হয়ে যায়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান মনে করেন, নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সহ অন্যান্য দলগুলোর দাবি অনেকটাই কাছাকাছি। নির্বাচনের আগে সব সংস্কার হবে এমন দাবি যেমন অযৌক্তিক, একই সাথে চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচনের দাবিকে সরকারের উপর অতিরিক্ত চাপ মনে করছেন তিনি। সরকার চাইলে বা সব চাইলে সেই নির্বাচন আগামী জুলাইয়ে হতে পারে, কিন্তু জুলাইয়ে না হয়ে যদি সেটা ডিসেম্বরের মধ্যেও হয় এবং কিছু সংস্কার কার্যক্রম যদি হয়, সেটিও বোধহয় খুব একেবারে যে মানে অযৌক্তিক হবে তা না। কিন্তু এই নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকেও এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও যে একটা আমরা দৃশ্যত কিছু মতবিরোধ দেখছি, এটি অবসান হওয়া উচিত। সরকারের অবস্থানটাও একটা মোটামুটি একটা স্পষ্ট হওয়া উচিত। যে প্রধান উপদেষ্টার বললেন যে এটি ডিসেম্বরের শেষ বা আগামী বছরের প্রথম একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বক্তব্য, এগুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি এবং সংশয় তৈরি করে। নির্বাচনী ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে সংস্কার করা উচিত যাতে ভবিষ্যতে আর ২৪ ফিরে না আসে, সেদিকে সবাইকে সজাগ থাকার পরামর্শও দেন এই শিক্ষক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে, সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। তার মানবিক কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সম্পর্ক বিষয়ক সচিব রিয়াজ হামিদুল্লাহ। পটুয়াখালীর বাউফল ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। পটুয়াখালীর বাউফল উপজেলার প্রত্যন্ত কালীশুরি গ্রামে গড়ে উঠেছে ইনগ্রিড মেমোরিয়াল নামে একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটিতে রয়েছে সব ধরনের চিকিৎসা সুবিধা। গ্রামটিতে ছেলে মেয়েদের জন্য আলাদা এতিমখানাও প্রতিষ্ঠা করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের আর্থিক অনুদান এবং অন্যান্যদের সহায়তায় এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই এলাকারই ডাচ প্রবাসী মোতালেব ওয়েজার্স। স্লোব নামে একটি সংস্থার মাধ্যমে এসব মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি ৩০ বছর পূর্তি উপলক্ষে স্লোবের হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠান দেখতে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সচিব রিয়াজ হামিদুল্লাহ এবং ডাচ রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। চেষ্টা করে কল দিয়েছি, নিয়ে আমি আনন্দিত হয়েছি। এখানের অর্থায়নে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 4 বছরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করি। ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালের সেবা আমাদের এলাকার মানুষের জন্য এক বিশাল সুবিধা। নানা সংগ্রামের মধ্য দিয়ে মানবিক সহায়তামূলক এসব প্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানান নেদারল্যান্ডস প্রবাসী মোতালেব ওয়েজার্স। আমি রাস্তাঘাটে ছিলাম, আমি রাস্তাঘাটে টোকাইয়ের মতো খাওয়া দাওয়া যেটা আমার দরকার হইতো, ওইটা আমি রাস্তাঘাট থেকে ভিক্ষা করে আমি খাইছি। আমি ড্রেন থেকে হাটটিগুলো উঠাইয়া ওয়াশ করে আমি খাইছি। আমি জানি যারা গরিব থাকে ওদের পিটানোর কষ্ট হয়, এই জন্য আমি এই কাজে নামছি। এটা আমি আমার মন থেকে করি। এ ধরনের মানবিক কাজে ডাচ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। বাংলাদেশ নেদারল্যান্ডসের বন্ধুত্বমূলক সম্পর্ক অটুট থাকবে। বাংলাদেশের মানুষের জন্য নেদারল্যান্ডসের ভালোবাসার সুনামি অব্যাহত থাকবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে মোতালেব খুবই ভালো একটি কাজ করেছেন। এমন কেউ নাই যে তার কিছু রাখতে চায় না, কেউ সাইনবোর্ড দিয়ে কেউ একটা ই করে, সেসব কেউ অনেক সময় সরকারি অর্থে নিয়ে আমরা প্রতিষ্ঠানের নাম আমার বাবা বা মায়ের নামে ঝুলাই দিই। সবাই একটা স্মৃতিশীল রেখে চায়। মোতালিবকে যত দেখেছি বুঝেছি তত মনে হচ্ছে যে মোতালিব তো মনে হয় না সেই জন্য করছে। নারীদের সার্ভিক্যাল ক্যান্সার চিকিৎসায় নেদারল্যান্ডসের সহায়তায় ফান্ড গঠনের কার্যক্রমের কথাও জানান মোতালেব ওয়েজার্স। ইমরুল কায়েস, বাংলা ভিশন, পটুয়াখালী। রবিবার থেকে গাজায় শুরু হচ্ছে বহু প্রত্যাশিত যুদ্ধবিরতি। উচ্ছ্বাস আর স্বস্তি ছড়িয়েছে গাজা আর ইসরায়েলে। একে স্বাগত জানালেও কৃতিত্ব দাবি করছেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের নতুন আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। 15 মাসে 45,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পর বুধবার দখলদার ইসরায়েল যুদ্ধবিরতিতে
সম্মতি দেয়। হামাস আর ইসরায়েলের চূড়ান্ত সম্মতির খবরে স্বস্তি আর খুশি ছড়িয়ে পড়ে মুহুর্মুহুর বোমায় তছনছ হওয়া গাজায়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে রাস্তায় নামেন উচ্ছ্বসিত ইসরায়েলিরাও। তবে প্রিয়জনকে অক্ষত না দেখা পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না গাজার জিম্মিদের স্বজনরা। কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনা সফল হলে বাকি জিম্মিদেরও মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি আর গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের রাস্তা খুলবে। এই যুদ্ধবিরতিকে নিজের কৃতিত্ব দাবি করে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, যুদ্ধবিরতির সুনির্দিষ্ট রূপরেখা 2024 সালের 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলেন। শপথ নিতে যাওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কৃতিত্ব নেয়ার সুযোগ না ছেড়ে ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া দিয়েছেন। গাজার আগ্রাসনের শুরুর দিকে মাত্র একবার 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। পরে একাধিক চেষ্টায়ও যুদ্ধবিরতি আর আলোর মুখ দেখেনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বিকেলে। বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তা, রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি। 17 বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়। লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। ক্ষুদ্রনী গোষ্ঠীর আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিচার্জ, নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।